ছিল না, 15 বছর আগে বলতে দিতেছিল না, 15 বছর ধরে বলতে দিতেছিল না যে আওয়ামী লীগ 71 সালকে ব্যবহার করছে। তা আওয়ামী লীগ 71 সালকে ব্যবহার করেছে, এখন আওয়ামী লীগ মুক্ত আমরা একটা 71 সাল চাই, বিজয়ের চেতনাটা চাই, স্বাধীনতার চেতনা চাই, যা থেকে আওয়ামী লীগ বহু গুণ দূরে ছিল। মানে শেখ হাসিনার প্রতিটি কাজ আমি দেখা দিতে পারবো যে স্বাধীনতার বিপক্ষে ছিল, কিন্তু তাই বলে তো 71 যখন আমি বিজয় দিবস পালন করব তখন বঙ্গবন্ধুকে আমি আলাদা করে ফেলবো, আরো 5 জনের সাথে একসাথে করে ফেলবো, জয় বাংলাকে আমার বাদ দিতে হবে ঘোষণা দিয়ে, তারপরে হচ্ছে যে মুক্তিযোদ্ধাদেরকে আমরা ওই সম্মান আর দিব না। মানে আওয়ামী লীগের বয়ানটাই কি আমরা আসলে প্রতিষ্ঠিত করতেছি না? যারা আওয়ামী লীগের বিপক্ষে তারা এগুলির বিপক্ষে। না না, একেবারেই না, একেবারেই এরকম কোনো সিদ্ধান্তে আসাটা ভুল হবে বলে আমি মনে করি। যেটা ঘটেছে যে মানে 7 মার্চকে তো কেউ অস্বীকার করে নাই, কিংবা কেউ তো বলে নাই যে জয় বাংলা যে আমাদের ইতিহাসের অংশ, এটা কেউ অস্বীকার করছে না। কিন্তু এই জিনিসগুলোকে আওয়ামী লীগ এমনভাবে দলীয়করণ করেছিল, সেটা নিয়ে জনগণের মধ্যে একটা অস্বস্তি আছে, এটা তো আপনি স্বীকার করবেন নিশ্চয়ই। সেই অস্বস্তির কারণ থেকে এবার যে সমস্ত স্বর, যে ইতিহাসের যে সমস্ত দিক বা যে সমস্ত ব্যক্তিত্বরা আমাদের ঐতিহাসিক যে চরিত্ররা বাদ পড়েছিল, আওয়ামী লীগ যাদেরকে বাদ দিয়েছিল, তারা এবার সামনে চলে এসেছে এবং এই ঘটনাগুলো স্বতঃস্ফূর্তভাবেই ঘটছে। আর মুক্তিযোদ্ধাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে এরকম আমার তো চোখে পড়ে নাই, বরং এবার ভুয়া মুক্তিযোদ্ধা যারা তারা চিহ্নিত হচ্ছে, মানে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে, আলাদা করা হচ্ছে। কিন্তু মুক্তিযোদ্ধারা তো অবশ্যই আমরা তো তাদের নিয়ে গর্বিত। যারা বাদ আমি একটা জিনিস যোগ করতে চাই। জি ডক্টর মুর্শিদ, জি আপনি শেষ করেন তারপর আমি বলি। না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে আপনি যে প্রশ্নগুলো তুললেন যে এই যে জয় বাংলা বাদ দেওয়া বা 7ই মার্চ, এগুলো নিয়ে যে এখন সরকারি জায়গা থেকে যে প্রশ্ন উঠেছে, সেটাও কিন্তু আসলে একটু সমস্যাজনক। কারণ আমরা তো যেমন এই অন্তর্বর্তী সরকারের কাছে থেকে আমাদের আশা আকাঙ্ক্ষাগুলো কি, আমরা ছিল যে কিছু ধরনের সংস্কার হবে, আমাদেরকে ইলেকশনের পথে নিয়ে যাবে। এইসব কথা তোলা বা বাতিল করা বা বাতিল না করা বা এগুলো কোর্টে আনা না আনা, এগুলো কিন্তু একটু পলিটিক্যাল মনে হয়। তখন মনে হয় কি যে খামাখা উস্কে দিচ্ছেন কেন। ডক্টর মুর্শিদ, আমি আপনার সাথে শতভাগ একমত। সরি, আপনি শেষ করেন, মানে আপনার সাথে একমত হয়ে গেছি। না না না, ওটা যে এখন একটা উস্কে দিয়ে মানুষ এটা নিয়ে কথা বলছে, এগুলো নিয়ে ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে। আমাদের তো কিছু এজেন্ডা আছে, আমরা তো কিছু কিছু জিনিস চাই। যেমন আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে আমরা একটা স্থিতিশীলতা চাই, আমরা অর্থনৈতিক জায়গায় একটা স্থিতিশীলতা চাই, আমরা পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলোর মধ্যে কিছু ক্রেডিবিলিটি ফিরে আসুক চাই, যেন ইলেকশন গুলো হতে পারে, যেন জুডিশিয়ারিটা ঠিক থাকতে পারে, এরকম হত্যা মামলা যেন সবার উপরে দিয়ে না দেয়। এই ধরনের খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে, সেখান থেকে আমাদেরকে ডিস্ট্রাক্ট করে ফেলে এই ধরনের বয়ান। ডক্টর মুর্শিদ, আপনাকে ধন্যবাদ। আপনাকে একদমই আপনার সাথে একমত হয়। আমি সারোয়ার তুষারের কাছে প্রশ্নটা করতে চাই যে জনাব সারোয়ার তুষার, আপনি কি খেয়াল করেছেন যে এই সরকারের সকল ধরনের ল অ্যান্ড অর্ডার, বাজার, এগুলি নিয়ন্ত্রণ করার চেয়ে এই সরকারের প্রধান কর্ম হয়ে দাঁড়িয়েছে যে তারা কতটা আওয়ামী লীগের বিরোধী সেটা প্রমাণ করা। তারা তো কারো কাছে ভোট চাইতেছে না, তাদের তো এই এজেন্ডা হওয়া উচিত না যে তারা কতটা আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের বিপক্ষে যাইতে গিয়া তারা কিন্তু আসলে আওয়ামী লীগের যে বয়ান ছিল যে ধরেন এই 7ই মার্চ, বঙ্গবন্ধু, এগুলির এগেনস্টে গিয়া তারা কি প্রমাণ করতে চাচ্ছে সেইটা যদি একটু আমাদেরকে একটু বলেন যে এই সরকারের এজেন্ডার মধ্যে এগুলি ঢুকলো কেমনে? সরকারের এজেন্ডার মধ্যে তো এগুলি ঢোকার কথা ছিল না আসলে। আপনার টেকটা একটু শুনি স্যার তুষার। না মানে সরকারের এজেন্ডা এগুলো ঢুকতে পারবে না কেন আমি বুঝতে পারছি না। আর আপনারা যেভাবে বলছেন, নাবিন আপাও বললেন যে এই সরকার পলিটিক্যাল না, আমাদের দৃষ্টিভঙ্গিটা এই ব্যাপারে ভিন্ন। এই সরকার আপনি বলতে পারেন এটা পার্টিজান সরকার না, এবং এটা সেই দলের মধ্যে দল যেভাবে ক্ষমতায় আসে ভোটের মাধ্যমে সেই ধরনের একটা সরকার না, কিন্তু এটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত একটা সরকার এবং ইট ইজ আউট অ্যান্ড আউট পলিটিক্যাল, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এটা ঠিক যে এই সরকারের অনেক কিছু নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে এবং অনেক সমালোচনাও আছে। এর মধ্যে যেমন আইন শৃঙ্খলার কথা আপনারা রাইটলি বললেন, এটার অবস্থা খুবই নাজুক, তারপর বাজার পরিস্থিতির অবস্থা খুবই নাজুক, এগুলো সত্যি কথা। এবং এগুলো নিয়ে আমরা ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করেছি এবং তাকে আমাদের দিক থেকে বলেছি যে আপনাকে এই ব্যাপারে টপমোস্ট প্রায়োরিটি দিতে হবে। এগুলো ঠিক আছে, এগুলো নিয়ে, কিন্তু এটা বললে এটা না কেন, ওইটা কেন আসছে না এজেন্ডায়, আমি বরং বলবো যে কেন আসবে না। কারণ আপনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, এই আইডিয়াটা এর আগে কখনো ছিল না। এর আগে আমরা সর্বোচ্চ দলীয় সরকারের বাইরে তত্ত্বাবধায়ক সরকার দেখে অভ্যস্ত। এই অন্তর্বর্তীকালীন সরকার বা অস্থায়ী সরকার ছিল কিন্তু 91 সালে শাহাবুদ্দিন আহমেদ অন্তর্বর্তীকালীন সরকারই ছিলেন, তত্ত্বাবধায়ক সরকার। ওকে, ওইটার কাজ ছিল শুধুমাত্র একটা ইলেকশন আয়োজন করে দেয়া, বাট এই গভর্নমেন্ট কিন্তু সেই ধরনের একটা গভর্নমেন্ট না, অন্তত আমরা সেভাবে দেখতে চাইবো না। এটা আপনি দেখতে চাইবেন না সেটা ঠিক আছে, কিন্তু এই সরকারের কাজ কি তাহলে? এই সরকারের কাজ হচ্ছে প্রথমত সংস্কার করা, মানে যে কারণে বাংলাদেশে বারবার এই ধরনের আমরা আটকে যাই, স্বৈরাচারের মুখোমুখি করি। কে দিছে এই সরকারের কাজ?
জনগণ দিয়েছে কেন? এইটা তো এটা কি খালেদ ভাই, আমরা একটা গণ অভ্যুত্থানের পরে এই সরকারকে পেয়েছি, এবং যে কারণে গণ অভ্যুত্থান করতে হয়েছে, মানে যে কারণে বাংলাদেশে গণ অভ্যুত্থান করতে হয়েছে শেখ হাসিনাকে সরানোর জন্য। না, নট জাস্ট দ্যাট, এটা আপনি মনে করতে পারেন, কিন্তু ব্যাপারটা একেবারে এরকম না শুধু শেখ হাসিনাকে সরানোর জন্য এই গণঅভ্যুত্থান ঘটে নাই। কারণ আমরা এরশাদকেও সরিয়েছিলাম এর আগে, তাই না? মানে এরশাদকে আপনি এক দফা এক দাবি, এরশাদ তুই কবে যাবি, তো এবারও কিন্তু তাহলে আপনি 34 বছর পরে আবার কেন একটা স্বৈর শাসকের কিংবা ফ্যাসিস্ট শাসকের বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হলো কেন? এটা দাঁড়াতে হয়েছে তার কারণ হচ্ছে বাংলাদেশে সরকার পরিবর্তন হয় নির্বাচনের মধ্য দিয়ে, সরকার যদিও 2008 সালের পরে আর নির্বাচন হয় নাই, কিন্তু বাংলাদেশের স্বৈরতন্ত্রটা থেকে যাচ্ছে সিস্টেম আকারে। ফলে ওই ব্যাকল্যাশটা ছিল বলে এবার আপনি খেয়াল করবেন, আপনার নিশ্চয়ই মনে আছে। মানে তুষার, আপনি একটু বোঝার জন্য আপনি বলেন, আমি একটু বোঝার জন্য, তার মানে কি এই স্বৈরতন্ত্রটা শুধু শেখ হাসিনার সরকার না, তার আগেও যারা সরকার এসছে, খালেদা জিয়ার সরকার, তারাও স্বৈরতন্ত্র ছিল, এরকম আপনি বলতে চাচ্ছেন? মানে বাংলাদেশে স্টেট আর সরকার দুটোকে আমরা যদি একটু আলাদা করি তাহলে ভালো হবে, যে আমাদের স্টেট কাঠামোর মধ্যে একটা স্বৈরতন্ত্রের বীজ আছে, তারপর সেটা কম বেশি ধরা যাক এর আগেও অনেক অটোক্রেটিক সিদ্ধান্ত, অনেক অটোক্রেটিক কাজ অন্যান্য গভর্নমেন্টও করেছে, কিন্তু অ্যাজ এ হোল তাদেরকে পাইকারি দরে হয়তো সেই সরকারকে স্বৈরাচার বলা যাবে না, কিন্তু স্টেট কাঠামোর মধ্যে, সংবিধানের মধ্যে এটা রয়ে গেছে। কিন্তু শেখ হাসিনার সরকার এটাকে একটা ফ্যাসিজমে টার্ন করতে পেরেছে বিশেষত দুটো কারণে। একটা কারণ হচ্ছে যে সংবিধান যেভাবে একচেটিয়া ক্ষমতা এটা, আরেকটা হচ্ছে তার আওয়ামী লীগের কালচারাল এবং ন্যারেটিভের যে শক্তি, এই দুটো মিলে এখানে একটা ফ্যাসিজম তৈরি হয়েছে। এবং আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে 3 অগস্ট লাখো জনতার উপস্থিতিতে নাহিদ ইসলাম তখন তিনি বললেন যে এক দফাটা হচ্ছে ফ্যাসিবাদের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নয়া রাজনৈতিক বন্দোবস্ত। তিনি কিন্তু এক দফার মধ্যে 3টা পার্ট আছে। এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটানো, অন্তত ঘটানোর রাস্তাটা, রোডম্যাপটা পরিষ্কার করা, এটা কিন্তু এই ইউনূস সাহেবের যে সরকার তার একটা প্রধান এজেন্ডা। আপনারা বলছেন, দুজনেই বলছেন যে এটা হচ্ছে নির্বাচনের রাস্তা ক্লিয়ার করাটাই হচ্ছে সরকারের কাজ, নির্বাচন দিয়ে চলে যাবে। আমরা এটা কিন্তু সেরকম হওয়া উচিত না। আপনার কাছে শুনেন তুষার সাহেব, শুনেন, ধরেন আমরা সবাই গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে গণতন্ত্রে যদি আমরা বিশ্বাস করি তাইলে আমাদের এই ম্যান্ডেটটা, এই দায়িত্বটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ছাড়া উচিত না? নাকি আপনি মনে করতেছেন যে গণতান্ত্রিকভাবে ছাড়া নির্বাচিত সরকারও এই সংবিধানে কাঠামোতে থাকলে তারাও ফ্যাসিস্টই হবে? সরি, প্রশ্নটা আরেকটু শেষ। আপনার কাছে কি মনে হয়, ডক্টর ইউনূসের নেতৃত্বে যারা সরকারে এসেছেন তারা নির্বাচিত সরকার না, তারা গণ অভ্যুত্থান পরবর্তী একটা সময় অন্তর্বর্তীকালীনের জন্য দায়িত্বে এসেছেন। আপনার কাছে কি মনে হয় না যে আমরা যে কোনো সংস্কারই করি না কেন, সেই সংস্কারটা করার জন্য আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি, যেহেতু সংবিধান অনুযায়ী জনগণ হচ্ছে সকল ক্ষমতার মালিক, তো জনগণকেই এই দায়িত্ব নেওয়া উচিত না? এবং জনগণ যাদেরকে রিপ্রেজেন্ট করবে আর কি, জনগণকে যাদেরকে নির্বাচিত করবে, মানে জনগণের রিপ্রেজেন্টেশন যাচাই করার একটা পদ্ধতি নির্বাচন, কিন্তু একমাত্র পদ্ধতি নির্বাচন, মানে এটা এখানে নাবিন আপা আছেন, উনি তো আচ্ছা, আমরা নাবিন আপাকে একটু জিজ্ঞেস করি। আপনার কাছে আচ্ছা আপনি শেষ করেন, হ্যাঁ আপনি শেষ করেন। আমার এই লাইনটা শেষ না করলে মানে আপনার সাথে অন্তত এই প্রশ্নে আমি এখানে দ্বিমত করছি যে আপনারা যেভাবে বলছেন যে শুধুমাত্র আপনারা গণতন্ত্র এবং নির্বাচনকে গুলিয়ে ফেলছেন, অন্তত আপনি এই পর্যায়ে। আমরা কিন্তু অবশ্যই মনে করি যে নির্বাচন গণতন্ত্রের একটা পদ্ধতি, কিন্তু যদি স্টেট ডেমোক্রেটিক না হয় তাহলে শুধুমাত্র নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্র করা যায় না। কারণ যদি তাই হতো তাহলে 2008 সালের পরে নির্বাচনের মধ্য দিয়ে এরকম একটা ফ্যাসিজমের খপ্পরে আমরা পড়লাম কেন? এটা কিভাবে ব্যাখ্যা করব? মানে স্টেট ডেমোক্রেটিক না হওয়া বলতে আপনি কি বুঝাচ্ছেন? 2008 সালে তো গণতান্ত্রিক ভাবেই শেখ হাসিনা নির্বাচিত হয়েছে, তো গণতান্ত্রিকভাবে নির্বাচিত হলে কেউ ফ্যাসিস্ট হতে পারবে না? মানে আপনি এটা বলতে গেলে মানে শেখ হাসিনা নির্বাচনের মধ্য দিয়ে সরকারে এসেছিলেন, এটা বললে আমরা মোর অ্যাকুরেট হবে। হ্যাঁ, নির্বাচনের মধ্যে দিয়ে সরকারে এসেছেন, তো নির্বাচনের মধ্যে দিয়ে সরকারে এসেছেন, পরে ফ্যাসিস্ট হয়েছেন, পৃথিবীতে এরকম অসংখ্য উদাহরণ পাওয়া যাবে। তাই বলে কি ব্যবস্থাটার দোষ হলো? আর ডেমোক্রেটিক স্টেট না বলতে আপনি কি বুঝতে চাচ্ছেন, এটা একটু ব্যাখ্যা করেন তো। স্টেট যদি ডেমোক্রেটিক না হয়, মানে বাংলাদেশের কনটেক্সটে আপনি এখানে সমস্ত ক্ষমতা তো এক ব্যক্তির কাছে। শেখ হাসিনা কিংবা যিনি প্রধান নির্বাহী থাকেন তিনি চাইলেই জুডিশিয়ারিকে কন্ট্রোল করতে পারেন, তিনি চাইলেই সংসদ তার কথায় উঠে বসে, তিনি চাইলে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তার অধীনে। এটাকে আমরা বলছি যে এটা কোনো ডেমোক্রেটিক স্টেটের চেহারা হতে পারে না। আমি আপনাকে একটা উদাহরণ দিই, যেমন ধরুন জুলাই মাসে যখন আন্দোলন চলছিল তখন কে করেছেন এই মুহূর্তে আমার মনে নাই, কেউ একজন রিট করেছিলেন যে এই যে আন্দোলনে গুলি চালানো হচ্ছে এটাকে বন্ধ করার জন্য রিট করেছিলেন। তখন কিন্তু ওই রিটটাকে খারিজ করা হয়েছিল।
হয়েছিল। আমরা যেভাবে বুঝি সেটা হচ্ছে যে আদালতের কাজ কিন্তু যখন সরকার মৌলিক অধিকার হরণ করে তখন তাকে জনগণের পক্ষে থাকতে হবে। এখানে যেটা হয় না, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে এখানে স্টেট ডেমোক্রেটিক না এবং এখানে ইনস্টিটিউশনগুলো স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না। আমি জনাব তুষার আপনাকে একটু আমি জাস্ট একটু অনুরোধ করি যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কিন্তু বিচার বিভাগ আলাদা, স্বাধীন বিচার বিভাগ, কারো উপরে মানে বিচার বিভাগের উপর কারো কোনো হস্তক্ষেপ থাকার কোনো সুযোগ নাই। উচ্চ আদালতে তো বটেই, বাংলাদেশের সংবিধান এই গ্যারান্টি দেয় বাংলাদেশে কোনো ট্রায়াল কোর্ট কোনো সময় ট্রায়াল কোর্টের উপরও নির্বাহী বিভাগের কোনো হাত থাকার কথা না। এটা সংবিধানের কোনো দোষ না, ডেমোক্রেটিক স্টেটের কোনো দোষ না। আমি জানি না যে এটা মানুষের ব্যবহারের দোষ, এটা হচ্ছে আমার টেক। আমি আবার আপনার কাছে আসবো, আমি একটু ডক্টর মুর্শিদের কাছে আমি একটু জানতে চাইবো যে ডক্টর মুর্শিদ, এইটা কি আপনি এর সাথে একমত যে আসলে বাংলাদেশের স্টেটের মধ্যে আসলে যেহেতু এই সুযোগ আছে বাংলাদেশের ডেমোক্রেটিক ব্যবস্থায় যে কেউ একজন বেশি ভোট পাইলেই ক্ষমতায় চলে আসা এবং কোনো একটা প্রশ্নাতীত ক্ষমতার মধ্যে থেকে থাইকে যাওয়া, এর ফলে আসলে এই কাজগুলি শুধু নির্বাচন বা নির্বাচিত জনপ্রতিনিধিদের উপর ছেড়ে দেওয়ার ঠিক হবে না, বা আমরা বারবার এরকম প্রতারিত হয়েছি। সারোয়ার তুষারের এই বক্তব্যের সাথে আমরা একমত। এরশাদকেও যখন তাড়ানো হয়েছে তখন কিন্তু আমরা ভাবছিলাম যে এরকম হবে, কিন্তু হয় নাই আসলে। তো সেটার মধ্যে আসলে কি করা, ডক্টর মুর্শিদ আপনি যদি একটু আপনার টেকটা বলতেন। এটা ঠিক যে ইলেকশন তো গণতন্ত্র বোঝার জন্য একমাত্র চাবিকাঠি না, অন্যান্য ইনস্ট্রুমেন্টও আছে। যেমন কি গুরুত্বপূর্ণ হচ্ছে পলিটিক্যাল ইনস্টিটিউশন। গণতন্ত্র মানে কি? যে মানুষ, জনসাধারণের, জনগণের প্রতিনিধিত্ব করবে সরকার। সরকার কি মানুষের প্রতিনিধিত্ব করছে কিনা, এবং সেটার জন্য কি দরকার? সংযোগ, যে মানুষ কি চায় সেটা সরকারের কাছে পৌঁছাতে হবে। ইলেকশন হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটার মাধ্যমে জনগণ সরকারকে সেই বার্তাটা পৌঁছে দেয় যে কে কি চায়, কার প্রেফারেন্স কি, ইত্যাদি ইত্যাদি। সেটা কি একমাত্র উপায়? একমাত্র উপায় না, অন্যান্য উপায় আছে, যার কারণে পলিটিক্যাল ইনস্টিটিউশনস গুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। যার কারণে আমিও মানে গণতান্ত্রিক সরকারকে নির্বাচন করার, নির্বাচন ছাড়ার আর কি উপায় আছে? না না, আমি বলছি যে কোন আমরা যখন ডক্টর মুর্শিদকে আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমরা হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যালো 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 ডক্টর মুর্শিদের ইয়াটা একটু কানেকশনটা একটু ঠিক হওয়ার ফাঁকে আমরা কি একটু আবার সারোয়ারের কাছে যাব? ডক্টর মুর্শিদ আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। আপনি শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন না? এটাকে একটু ঠিক করতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ডক্টর মুর্শিদের কানেকশনটা আমরা পেতে পেতে আমরা একটু সারোয়ারের কাছে যাই। যে স্যার তুষার, আপনি আমার উপরে রাগ হয়ে না, আমাকে একটু আসলে বোঝান তো যে আসলেই মানে আপনারা এটা মনে করতেছেন কিনা যে ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যেও আরেকটা একটা সুপার ডেমোক্রেসি থাকা উচিত, যেটাতে ধরেন আপনার মতো মেধাবীরা বা যোগ্য ব্যক্তিরা একটা সংস্কার বা একটা কিছু আপনারা করে দিবেন এবং জনগণ এটার ফলো করে, মানে ঘরের মধ্যে একটা মশারির কথা কি আপনারা ভাবতেছেন? মানে বিষয়টা কি আসলে? মানে আমি যদি গণতন্ত্রে বিশ্বাস করি, আমাকে তো বিশ্বাস রাখতে হবে বেশিরভাগ লোক, মানে আমি সরলভাবে যা বুঝি আর কি। এটা আমাকে আরেকটু বুঝান তো তুষার, বিষয়টা কি আসলে? না না, ঘরের মধ্যে মশারি নট এট অল এরকম না। ব্যাপারটা হচ্ছে যে তুষারকেও শুনতে পাচ্ছি না। আপনি শুনতে পাচ্ছেন এখন? আমি কিন্তু শুনতে পাচ্ছি, আমিও শুনতে পাচ্ছি। ওনারা আমাকে শুনতে পাচ্ছেন কিন্তু আমি ওনাদেরকে শুনতে পাচ্ছি না। আমি নাবিল মুর্শিদকে শুনতে পাচ্ছি না। ক্যান ইউ ফিক্স ইট? তুষার একটু কথা বলবেন? আমি শুনতে পাচ্ছি না, খালেদ ভাই এবং নাভিন আপা আমিও শুনতে পাচ্ছি। আর সবাই শুনতে পাচ্ছে? তুষার আপনি কথা বলেন, এটা বোধহয় আমি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। আমি জানি না যে যারা দেখছেন বা শুনছেন তারা শুনতে পাচ্ছেন কিনা। তারা শুনতে? জি জি, হ্যাঁ তুষার শুনতে পাচ্ছি আমরা পরিষ্কার। জি বলেন। ওকে, মানে প্রশ্নটা হচ্ছে যে ডেমোক্রেসির ভেতরে একটা সুপার ডেমোক্রেসি এরকম কোনো ব্যাপার না, ব্যাপারটা খুব ক্লিয়ার। আমরা বলছি যে এটা হচ্ছে রাষ্ট্র গঠনের একটা ব্যাপার। আপনি যখন নির্বাচনের কথা বলছেন, সেটা হচ্ছে সরকারের সাথে সংশ্লিষ্ট একটা বিষয়, যে গণতান্ত্রিক রাষ্ট্রে কারা সরকার পরিচালনা করবে, জনগণ তাদেরকে বেছে নেবে। বেছে নেওয়ার পদ্ধতি হচ্ছে যে তারা ভোট দিয়ে সরকারে পাঠাবে কোনো রাজনৈতিক দলকে। কিন্তু আমরা বলছি যে এখন তো ইনস্টিটিউশন মানে ঠিক করার বিষয়, ইনস্টিটিউশন গুলোকে সংস্কার করার বিষয়। এটা তো মানে যদি আমরা এখনকার যে পরিস্থিতি এটাকে অক্ষুণ্ণ রেখে শুধুমাত্র একটা ইলেকশন দিয়ে মানে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসবে,
কি গ্যারান্টি আছে যে তারা করবে? যেটা রিজওয়ানা আপা বলেছেন যে আপনারা 53 বছর করলেন না কেন, এটা কিন্তু একেবারেই একটা ঠিক প্রশ্ন, যে তারা 53 বছর তো করে নাই। এমনকি 91-এও যেটা রেহমান সোবহান সাহেব লিখেছেন, আপনি নিশ্চয়ই পড়েছেন, যে তখনও 29টার মতো টাস্ক ফোর্স হয়েছিল সংস্কারের উদ্দেশ্যে, একটারও কোনো আলোর মুখ দেখে নাই, কোনো ধরনের কোনো সংস্কার হয় নাই। ফলে আমাদের এই সমস্যাগুলো থেকেই যাচ্ছে। এই কারণে এই কথাটাকেই ছাত্র যারা নেতৃত্ব দিয়েছে আন্দোলনে, তারা বলেছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটাতে হবে, কথাটা ওখান থেকে আসছে। এই কারণে আমার বলা হচ্ছে যে এবার আপনাকে সংবিধান ঠিক করতে হবে, ইনস্টিটিউশনগুলো ঠিক করতে হবে, এবং তার অধীনে একটা মানে কে সরকারে আসবে সেটার জন্য নির্বাচন হবে। এটাতে অসুবিধা কি? নির্বাচনকে আমরা কেন এইভাবে মানে নির্বাচন বনাম সংস্কার এরকম একটা, এবং নির্বাচন ছাড়া কাদের আর ম্যান্ডেট আছে, এই প্রশ্নগুলো আমার কাছে ভুল মনে হয় এবং তর্কগুলো ভুল মনে হয়। ম্যান্ডেট তো জনগণ এই সরকারকে দিয়েছে, গণঅভ্যুত্থানের চেয়ে তো বড় কোনো ম্যান্ডেট হওয়া উচিত না। মানে 90% পিপল, একমাত্র শেখ হাসিনার যারা একেবারে অ্যাপোলজিস্ট কিংবা দালাল তারা বাদে সকল বাংলাদেশের সকল জনগণ পক্ষে ছিল, এই গণঅভ্যুত্থানের পক্ষে ছিল, তারা অংশ নিয়েছে। এর চেয়ে বড় ম্যান্ডেট বাংলাদেশের ইতিহাসের কেউ পায় নাই। হ্যাঁ, ইটস ট্রু, এই সরকার অনেক ফ্র্যাজাইল, অনেক দুর্বল, অনেক কাজ ঠিক মতো করতে পারছে না, যেমন করা উচিত, যতটা ফার্মনেস দেখানো উচিত ততটা দেখাতে পারছে না। কিন্তু বাংলাদেশের ইতিহাসে এত বড় ম্যান্ডেট আর কোনো গভর্নমেন্ট পেয়েছে এরকম আমারও তো জানা নেই। আপনি যদি আমি যদি ভুল বলে থাকি আপনি আমাকে শুধরে দিয়েন, যে আর কোন সরকারের, কারণ এখানকার গভর্নমেন্ট যারা সরকারে আছে তাদের সাধারণত আপনার সাথে আলোচনাটাই তো মানে আপনাকে শুনে যাওয়া ছাড়া তো আমার আর কিছু করার নাই, কারণ প্রশ্নটাই তো ভুল, আপনি বলে যান। না কারণ আপনার কাছে মনে হচ্ছে যে না, যাই হোক আপনি শেষ করেন। ওকে, সো আমি যেটা বলছি সেটা হচ্ছে গণঅভ্যুত্থানের পরের রোডম্যাপটা হচ্ছে আমরা যেভাবে বুঝি, এবং এটা অ্যাবসলিউটলি রাষ্ট্রবিজ্ঞান অনুযায়ী এটাই ঠিক, যে গণঅভ্যুত্থানের পরে একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তারা অনেকগুলো সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে।